সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো আজকের বিষয় মনকে নিয়ন্ত্রণ করার বিষয়। যে একটা সরকারি চাকরি মানে পুলিশের চাকরি, ডিফেন্সের চাকরি সবই বলতে পারি, যে এসএসসি জিডি থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস, সিজিএল 10+2, সিএইচএসএল যেটা, এবং সিজিএল বলেছি, ডব্লিউবিসিএস, যে কোনো একটা সরকারি চাকরি প্রাইমারি থেকে শুরু করে সব কিছু। একটা চাকরি পেতে গেলে আমরা যখন অ্যাজ এ ক্যান্ডিডেট মার্কেটে আসি, মানে একটা ফিল্ড, প্রত্যেকটা একটা ফিল্ড থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ড থাকে, যেমন টেকনিক্যাল লাইনে থাকে, তেমন কর্পোরেট লাইন থাকে, তেমন কম্পিটিটিভ লাইন থাকে। ঠিক আমাদের মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দিতে শুরু করেছি, এখন বর্তমানে সেমিস্টার চালু হয়ে গেছে, তোমরা সবাই জানো। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকেরও হাল বেহাল, রেজাল্ট সবসময় সবার সমান, প্রায় রেজাল্টের কোয়ালিটির কোনো ফারাক নেই। আগে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যখন নির্বাচন হতো, আমাদের ক্লাসের তাপস, গয়ারাম, আমি এবং বর্ণালী চারজন 1 2 3 4 রোল, কখনো আমি ফার্স্ট, কখনো সে সেকেন্ড, কখনো আমি ফোর্থ, কখনো আমি থার্ড, কখনো আমি ফার্স্ট, আবার কখনো এরকম ঘুরিয়ে ফিরে সবসময় একটা লড়াই হতো। কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকার যে লড়াইটা ছিল, যখন ম্যাডাম বা স্যাররা এসে বলতেন যে এবছর ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম ঘোষণা করব, যে একটা সাসপেন্স, সেই যে প্যাশনেট অ্যাবাউট রেজাল্ট, সেই যে পড়াশোনার প্রতি সেই ভালোবাসাটা যখন থেকে চলে গেছে, মাস্টারি লাইনে চাকরিও বন্ধ হয়ে গেছে, সেইখান থেকে দাঁড়িয়ে চাকরির বাজারে যখন তুমি আসবে, তখন যারা স্কুল লেভেলে একটু পড়াশোনা করেছো, সেই লেভেলটা চাকরি জীবনেও সেই 8 9 10 সেই সিলেবাসটাই তোমাদের, অঙ্ক হোক, ইংরাজি হোক, বাকি সাবজেক্টগুলোতেও সেইগুলোই ফলো করতে হয়। চাকরি যদি পেতে হয়, তোমাদের অবশ্যই মনকে সিলেকশন করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করলেই আসবে সাফল্য। এবং প্রত্যেকটা এক্সাম দিতে যাওয়ার আগে, মানে সেই প্রিপারেশান এবং দিয়ে বেরিয়ে তোমাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে আজকে আমি মিসলেনিয়াস বা পিএসসি পরীক্ষা দিলাম, তাহলে আমার অঙ্কের দিকটা একটু কাঁচা আছে বা জিকের দিকটা আমার কাঁচা আছে, সেটা বাড়িতে গিয়ে খাটতে হবে। সবার আগে তোমাদের মনে করতে হবে যে তুমি সিলেবাস, যেটা সিলেবাস তোমার দেওয়া আছে, সেই সিলেবাস, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস জানতে হবে। ডব্লিউবিপি কেপি সিলেবাস কী এটা জানতে হবে। যে বিবিএস 10 বছরের প্রশ্ন হাতে করে এনে দেখতে হবে, যে এখানে ইকোনমিক্স, তারপরে তোমার হচ্ছে ইতিহাসের খুব ডেপথে প্রশ্ন ডব্লিউবিসিএসের মতো, বা অঙ্কর খুব গভীর প্রশ্ন, বড় মডেল যেগুলো মডারেট লেভেল, হাই লেভেলের অঙ্ক সেরকম পড়ে না। কেমন প্রশ্ন হয় সেটা নিজেকে অ্যাসেসমেন্ট করে নিতে হবে, নিয়ে আইডিয়া করে খাতা রেডি করে সুন্দর করে তৈরি হতে হবে। পেন যখন মানুষ লেখে খাতায়, তখন মানুষের ব্রেনে বেশি কাজ হয়, তোমরা লিখে নেবে। তাহলে সিলেবাসটা শেষ করতে হবে। পিএসসি সিলেবাস কেমন, পুলিশের থেকে একটু আলাদা, তাহলে পিএসসির জন্য সেইভাবে প্রিপারেশান নিতে হবে। মিসলেনিয়াস, সেটা প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন আসছে, কেমন কোয়ালিটির প্রশ্ন হয়, সেগুলো ফলো করতে হবে। তারপরে ম্যাথ, জিকে এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক 9 10-এর বই, বারবার বলেছি, দেবাশিস মল্লিক হোক আর কার্তিক চন্দ্রের বই হোক, বা সুখেন্দু মাইতির হোক, সাঁতরার বই হোক, আগে টেক্সটটা পড়ে সিলেবাস কমপ্লিট করতে হবে। তারপরে একটা অনলাইনের বই একদল বিশেষ তো ডিটেলস আছে, অনলাইনের বই যেমন কিরণের আছে, যেমন ধরো দেবদত্তের আছে, তরুণ গোয়েল আছে, যে কোনো অনলাইনার। তারপরে আগে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর সিলেবাস ইন দ্য পার্সপেক্টিভ অফ ইউর এক্সাম। তুমি কোন এক্সামে যাবে, তোমার যদি বাড়িতে বাবার সাপোর্ট থাকে, মার সাপোর্ট থাকে, যে বাবা তুই পড়াশোনা কর, তোর যেটা ড্রিম জব সেটা তুই পড়াশোনা করে স্বপ্ন পূরণ কর, আমরা পাশে আছি। আমাদের কি ছিল, বাবা নেই, যা পাবো তাই, অন্ধকারে একটা মানে অন্ধকারে ধরো একটা গলির মধ্যে হারিয়ে গেছি, সেই গলি থেকে হাতড়ে যেটুকু মানে উদ্ধার করতে পেরেছি, সেটুকুই তোমার নিজের থাকবে। কিন্তু সিলেবাস তোমাকে শেষ করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। আমি যদি ইংরেজি অনার্স করেছি, করে আমি কেন এই পুলিশের চাকরিতে এলাম, তাহলে আমার মনে হয়েছে যে অঙ্কর যে জায়গাটা আমি 6 থেকে 7 বছর অঙ্কটা হাত দিইনি, সেই যে স্লোটা হয়ে গেছে, অঙ্কে 30টা অঙ্কের মধ্যে মাত্র 20টা 22টা 23টা পারছি, সেই জায়গা থেকে আমি সিএইচএসএল, সিজিএল বা ডব্লিউবিসিএস এইসব জায়গায় একটু আমি থমকে যাচ্ছি কয়েকবার পরীক্ষা দিতে। তখন আমি মনে করলাম তাহলে পিএসসি বোর্ডের পরীক্ষাগুলো দেবো, সেখানে যখন কাছাকাছি থেকে বাদ গেলাম, এসআই পরীক্ষা থেকে সেখানে যখন কাছাকাছি থেকে বাদ গেলাম, তখন কনস্টেবল পরীক্ষাটা যখন পাস করলাম, কনস্টেবল ওদের থেকে একটু নর্মাল লেভেলে হয় তাই পাস করেছি, কিন্তু কিন্তু ফিজিক্যাল পাস করতে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা বলে কনস্টেবলের চাকরি ইজি, তাদের বলতে হবে আগে 1600 মিটার মাঠটা করে দেখাও। এবার হচ্ছে পড়াশোনা একদম মন বসে না, সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুবই কানেক্টেড। খুব রিসেন্টলি তোমার মানে কাছের মানুষ তোমাকে ব্রেকআপ করেছে, তোমার একদম কিছু ভালো লাগছে না। এই কিছুদিন আগে আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো, ছেড়ে দিল, বললো আমি আর দাদা পড়তে যাবো না, যে আমার মানসিকভাবে বিপর্যস্ত, আমি যাকে এতদিন ধরে ভালোবেসেছি, পছন্দ করেছি, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে আমার এখন খুব ডিপ্রেশনের সময়। এরকম ধরনের কিছু মানুষ থাকে, ডিপ্রেশনে নিজেকে খয়ে, হে বাবু আমার কী হলো, এরকম পড়ে থাকে। আর কিছু মানুষ থাকে রাস্তায় বেরোলেই, দেখা হলেই বলবে পুলিশের চাকরি 2 নম্বরই, প্রাইমারির চাকরি 2 নম্বরই, ঠিকই বলে অনেক সময়, পিএসসি
মিসলেনিয়াস, চাকরি কোথায়? এই তো সেদিনকে একটা দোকানে গেছি, সে বলছে সরকারি চাকরি কোথায়, এরকম বলছে। ঠিক আছে, এর আগে একটা পিএসসি জয়েন হয়েছে, তোমরা জানো, পিএসসি ক্লার্কশিপে, এবারেও 7,000 প্রায় সিট আছে। তাহলে পিএসসি আবার হচ্ছে, পুলিশেরও মোটামুটি একটা 19-20 টাইম লাগছে, ঠিক আছে, কিন্তু হয়েছে অনেক। আমরা হয়েছে, আমাদের আগে ব্যাচ পরে ব্যাচ অনেকগুলো ব্যাচ হয়েছে, 209 ব্যাচ 2015 সাল থেকে হয়েছে। আগে পরে হবে, ডিপার্টমেন্ট সবাই সমান নয়, কেউ আগে নেয় পরে নেয়, হবে। কিন্তু যারা বলতো যে চাকরি নেই বাকরি নেই, সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা বিষয় হলেই ঝড় তুলে দেওয়া, বা আমাদেরকে মানুষদেরকে গালাগাল করে কমেন্টে, তো তোরা ভিডিও বানাবি না, ড্যাশ 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 এসব বলে। তাহলে এইরকম পড়াশোনা করে না, একদমই ওই সব জোয়াই দেয়। আমার নিজেকে একটা রিলেটিভ, আমার দিদি একজন মানে ছেলে আছে, বা আমার পরিচিত একজন আছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তাকে আমি হাজারবার যত বলি যে সরকারি চাকরির এই দুটো প্রিপারেশান, যে কেপিডব্লিউবিতে বেরিয়েছে, একটু ভালো করে খাট, তাহলে অন্তত কলকাতা পুলিশে এসে ডিউটি করে বাড়ি আসতে পারবি, ডব্লিউবিতে আমি করি, তোকে অন্তত গাইড করতে পারবো। তার ইচ্ছা সে কর্পোরেট লাইনে যাবে, কোম্পানির কাজ করবে, বাড়ি আসবে, অল্প মাইনে হলো যথেষ্ট। তাহলে তার মানসিকতা যদি না হয় যে আমি পুলিশে যাব বা এখানে যাব, পুলিশে যাওয়ার একটা মানসিকতা লাগে আগে। তার জন্য আগে মাঠে যেতে হবে, মাঠের পরিবেশের সাথে অ্যাডজাস্ট রাখতে হয়, মাঠে ছেলেদের সাথে যোগাযোগ রাখতে হয়, কবে কী ফর্ম বেরোচ্ছে, প্রতিদিন মাঠে একটা গন্ধ থাকে, মাটির একটা সোঁদা গন্ধ থাকে, সেই গন্ধটা নিতে হবে, মাঠে যেতে হবে, গেলে সেখানে দৌড়াতে একটা হ্যাবিচুয়াল হয়ে যাবে, তখন মনে হবে যে ডিফেন্স লাইনটা কেমন, ফিলিংসটা ভিতর থেকে আসবে। তাই টাচে থাকতে হবে। এই সমস্ত মানুষ যারা মানে মাঠে ফিজিক্যাল জন্য মাঠে যখন যাবে, তখনও দেখবে কেউ কেউ বলবে আমি অমুক সালে পাস করেছিলাম, কিন্তু টাকার জন্য হলো না। পুলিশের চাকরিটা সম্পূর্ণ জাল, টাকা ছাড়া হয় না। রিসেন্টলি অডিও কল ফাঁস হয়েছে, প্রশ্ন বিক্রি। আরে ভাই, প্রশ্ন তো বিক্রি হচ্ছে, 12,000 সিট, 12,000ই জাল হবে। বা যদি 4,000 5,000 আমাদের সিট থাকে, সেটাও পাবো না, ওরা আশা ছেড়ে দে ভাই, বেকার। আর এটা যখনই মনে ঢুকবে, কেউ কি আর বাড়িতে গিয়ে পাড়ার মন বসবে? সবার মনে কি সেই দৃঢ়তা, সেই কনফিডেন্স কি সবার মনে আছে? সব মানুষ কি মন থেকে শক্তিশালী হয়? প্রত্যেক মানুষের জীবনে দুঃখ থাকে, বাড়িতে গিয়ে সে আরও ডিপ্রেশনে চলে গেল। কিন্তু সেই সব ছাত্রদেরকে বলবো, যারা বারবার বলে নেগেটিভ চাকরি হয় না, সাডেনলি রেলে একটা বড় ভ্যাকেন্সি চলে এলো, 15,000 বা 12,000টা ভ্যাকেন্সি চলে এলো, তখন যারা এতদিন অন্তত পড়ে এসছে 2 ঘন্টা 4 ঘন্টা, তারা যে জায়গাটায় থাকবে, যে মাঠে যারা দৌড়ে এসছে, পুলিশের নতুন ভ্যাকেন্সি বেরোলো, মাঠে যারা ডেলি যায়, যারা শরীর রোজ ডন দেয়, বৈঠক দেয়, ভালো করে ছোলা খায়, শরীরটাকে ফিট রাখে, ভুঁড়ি যাতে না হয়, তারা কোথায় থাকবে? আর যারা সারাক্ষণ আমাদের মতো মানুষদেরকে গালাগালি করে, ছ্যাঁচড়ামো করে, এই লোকের কাছে এই টাকা পয়সা একটা এই পার্টি নিয়ে পড়ে আছে, তারা কিন্তু শত যোজন দূরে পিছিয়ে পড়ে থাকে, ছিটকে চলে গেল লাইন থেকে। তাহলে দিস ইজ এ কম্পিটিশান মানে 100 মিটার রানে তুমি তোমার প্রতিপক্ষকে যত লুজ দেবে, সে তোমার পাশ থেকে সে বেরিয়ে যাবে। তুমি কম্পিটিশান মানে একদিন যদি তুমি ঘুমো আলগা দিয়ে, তুমি আরও লাখ লাখ ছেলের পিছনে চলে যাও। উচ্চ মাধ্যমিক পাস করে যদি দেরি করো, আরও তুমি লাখ লাখ ছেলের পিছনে চলে যাবে। তুমি আগে থেকে তোমাকে জাজমেন্ট করতে হবে। ফোর্সে যাবে, অল্প বয়স 18 বছর বয়স থেকে লড়াই করতে হবে। ফোর্সে আমরা অনেক বয়সে চলে এসেছি, মাস্টার্স করে অনার্স করে অনেক লেট করেছি, তাই এই লাইনে আসবো না বলে লাস্টে এসেছি। কিন্তু যারা চাও, এখন থেকে জেনে গেছো সিনারিও যে আমার কি ক্ষমতা, তাহলে এখন থেকে যদি ফৌজি হতে হয়, এখন থেকে 18 বছর বয়স থেকে ট্রাই করো। আমার যারা 18 বছর থেকে 24 বছরের ক্যান্ডিডেট আছো, তাদেরকে জানাই তারা ঠিক পথে এগোচ্ছ। আর জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমরা ফলো করো, তোমরা ঠিক মানুষকেই ফলো করছো, এটাকে আমি বুক ফুলিয়ে বলতে পারি। কোনো দিন কোনো দুর্নীতি, কোনো রকম বাজে কাজ আমাদের বাবা মার শেখায়নি, এবং মানুষদেরকে ক্ষতি করা শেখায়নি। আমার টেলিগ্রামে এসো, ফ্রিতে পিডিএফ নোট পাচ্ছ, গ্রুপে হোয়াটসঅ্যাপে ফ্রিতে ক্লাস পাচ্ছ, অ্যান্টোনিম সিনোনিমের একদম বুঝিয়ে বাংলা ভাষায় সহজ ভাষায় ক্লাস পাচ্ছ। সেই ক্লাসগুলো করলে তোমাদের অ্যান্টোনিম সিনোনিম আর কোনো দিন প্রবলেম হবে না। তাহলে এই যে মানুষগুলো, এদের কি হবে? এই যে মানুষগুলোকে বলা হয় চার্জলেস ব্যাটারি। সমাজে এই সব নেগেটিভ মানুষদের থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো, তবেই তুমি ভালো হবে। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। আমি প্রথম যখন সালোয়াতে ট্রেনিং করতে যাই, করোনার সময়, করোনার আগে, তখন আমি কিন্তু বাড়ি আসিনি ট্রেনিং সেন্টার থেকে একবারও। প্রায় 7 মাস ট্রেনিং হয়েছে আমার বাবা নিয়ে, আমার মা একা বাড়িতে। সবাই চোখের জল ফেলেছে যে আমার ছেলেটা বাড়ি আসছে না। আমারই বন্ধুরা সেখানে সরস্বতী পুজোর দিন 10 থেকে 15 জন পালিয়ে গেছিলো বাড়িতে, তাদের একটু পানিশমেন্ট হয়েছে। কিন্তু আমি ভয় পেতাম, যদি চাকরিটা, গরিব ঘরের ছেলে, অনেক কষ্ট করে পেয়েছি, যদি আমাকে ধরে চাকরিটা কেড়ে নেয়। আমি জানি না আমার চাকরি কেড়ে নেবে না, কিন্তু আমার টেনশন হতো। আমার মানে মনে হতো যে আমি কি খাবো বাড়িতে গেলে, যেরকম আগের সেই অনটন, রান্না নেই বান্না নেই, বাড়িতে বর্ষায় জল পড়ছে, কি করবো আমি এই চাকরিটা পেয়েছি, আমি ভয়ে কোথাও যাবো না। তখন আমি বাড়ি আসতে পারিনি। আর যখনই আমি বহুদিন পরে বাড়ি এলাম, আমার জ্যাঠা কাকার পরিবার এবং বাড়ির আশেপাশে পাড়ার ছেলেরা সবাই বলে, চল পার্টি দে গৌরব, তুই চাকরি পেয়েছি, পার্টি হোক। তা পার্টি হলো, সবাইকে খাওয়া দাওয়ানো হলো, সবাই মিলে আনন্দ করলাম, যে এটা আনন্দ, এটা নিজের মন থেকে। তাহলে এবারে বললো কবে চলে যাবি? চলে এলাম, 2 দিনের ম্যানেজে গেলাম, চলে এলাম।
তারপরে যখন এরকম মাসে একবার, 2 মাসে একবার, 2 মাসে 2বার এরকম যখন যাতায়াত করতাম, মানুষদের ব্যবহার, হাসি মুখ, ভালোবাসা পাওয়া যেত। যেন মাঝে মাঝে পিকনিক হতো, কিন্তু বলতো গোড়া খুব ভালো হয়েছে, খুব ভালো। কিন্তু যতই তুমি উন্নতির দিকে যাবে, ধরো তুমি একটা কোনো নতুন জায়গায় ভালো পোস্টিং পেলে, তোমার সেখানে তুমি ভালো জায়গা থেকে মোটামুটি মাসে 1-2বার বাড়ি বেশি আসছো, মানে আগে 1বার আসতে 2বার আসছো। তুমি নিউলি ম্যারিড, বিয়ে করেছো বা ফ্যামিলি হয়েছে, তুমি যখন আস্তে আস্তে উন্নতি করছো, বছরে 1 বছর, 2 বছর, 3 বছর, তোমার যখন বাড়ি হচ্ছে, তোমার যখন ফ্যামিলি সুন্দরভাবে তুমি বাজার করে আনছো, সুন্দরভাবে বাড়িতে ঝগড়াঝাটি নেই, সবাই মিলেমিশে সুন্দরভাবে তুমি আস্তে আস্তে গ্রো করছো। তুমি যখন জামা কাপড় চাইতে লোকের কাছে, হ্যারিকেনের আলোর তেল, কেরোসিন তেল 1 লিটার ধার করে আনতে, তুমি যখন ঠোঙা মানে যেটা করে আমরা মুড়ি খাই, সব মুড়ি খাই, সেই ঠোঙা যখন বিক্রি করতাম বাজারে, যখন তুমি টিউশনি পড়ে লোকের দাঁড়ে ঘুরে বেড়াতাম যে একটা টিউশনি দিন, আমার মাত্র 2,000 টাকা 5,000 টাকা ইনকাম, যদি আরও 1,000 টাকা হয়। যখন আমার 1,000 টাকা লোকের কাছে টিউশনি করে পাই, ট্রেনিং সেন্টারে যাব, হাত জোড়ো করে বলছি যে আমার 1,000 টাকা যদি আপনি দেন, তাহলে আমি ট্রেনিং সেন্টারে গেলে খরচাটা নিয়ে যেতে পারি, কারণ আমি ট্রেনিং সেন্টারে যাব, আমার সেই খরচাটা নেই, প্রথম মাসে মাইনে আমি পেলে তারপরে। তাই সেই মানুষরা বলছে তোর 1 মাসের মাইনে বাকি, তুই 2 মাসের বাকি, তুই 1 মাসের নিয়ে 1 মাসে বাদ দে, কনসিডার কর। টিউশনি 2 মাসের মাইনে বাকি, 1 মাসে বাদ দিতে বলছে, বুঝতে পারছো? এইরকম জীবনযাপন করে যখন মানুষের কাছে ধার দেনা করে চলতাম, তখন কিন্তু মানুষ খুব আনন্দ করতো যে না খুব ভালো আছে, ভালো ছেলে। যখনই তুমি সমাজের বুকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবে, তুমি যখন দেখছো সবাই আড্ডা মারছে, তুমি যখন রাতে অন্ধকারে ঘরে পড়ছো আলো জ্বালিয়ে, তখন কিন্তু তোমার বন্ধুরা তোমাকে হিংসা করতে শুরু করবে। তোমাকে একজনও বলবে না যা আড্ডা মারিস নি, গিয়ে পড়, তোর ভালো হোক, তুই বড় হ। কেউ বলেছে তোমাকে আজ পর্যন্ত যে যা ওইখানে তুই কেন বেকার খেলছিস, যা তুই ক্যারাম খেলিস না, যা বেকার ফালতু সময় নষ্ট করিস না, পর? কে তোমার এই বন্ধু বলেছে? যে বলে থাকে তাহলে সে তোমার সেরা বন্ধু, আর যদি কেউ বলে না থাকে সেটা কমন ব্যাপার। তুমি অন্ধকারে যাও তো মানুষ ততটুকুই আনন্দ হবে। তুমি যত উন্নতি করবে, তোমার পাড়া প্রতিবেশীরা সহ্য করতে পারবে না। যেমন আমাকে এখন কেউ সহ্য করতে পারে না, আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিও বানাই, অবসরে মায়ের সঙ্গে সময় কাটাই, সংসারে এই যে আমি একটা মন্দির করেছি, সেই মন্দিরে এসে গাছপালা দেখি, কীর্তন এবং মাঝে মাঝে ভোগ বিতরণ, মানুষদের পাশে দাঁড়ানো, এগুলো করি, সমাজসেবামূলক কাজ। আমারও শত্রু বাড়বে, কারণ যত তুমি ভালো হবে তোমার শত্রু বাড়বে। তাই যত তোমরা এই নেগেটিভিটি, এই যে মানুষগুলোকে দ্রুত চিনতে শিখবে না, যে ঘাসের ভিতরে সাপ আর তোমার পিছনে ছুরিকে মারছে, এই জিনিসটা দ্রুত চিনতে শিখতে হবে যে কারা এরকম ধরনের মানুষ। নিজেকে সস্তা না বানিয়ে সেই সব মানুষদেরকে পায়ের তলার জুতোর মতো মারিয়ে ওপরে উঠতে হবে। রক্ত বীজ যেরকম মানে অনেক কিছুর মধ্যে লুকিয়ে থাকলেও মাথা চারা দিয়ে ওঠে, সেরকম অত সহজে পাথর ফাটিয়েও অনেক সময় অনেক গাছ বেড়ে যায়। যেরকম পাথরকুচি গাছ, অনেক গাছ আছে পাথর ফাটিয়ে দেয়, মানে মরুভূমিতে জল নেই বলে গায়ে কাঁটা হয়ে যায়, মানে নিজেকে সেইভাবে অ্যাডাপ্ট করে। তুমি সেইভাবে সেই পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করো। কোন চাকরিতে গেলে তোমার ভালো হবে, কোন চাকরিটা তোমার ভালো হবে, সেখানেই যাও, তারপরে চেষ্টা করো। যতদিন না মনের ইচ্ছা পূরণের মতো কাজ পাও, তার মানে তোমার মনের স্যাটিসফ্যাকশন হয়নি। চেষ্টা করে যাও, চেষ্টা করতে 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 একদিন তুমি সঠিক সন্ধান পাবে। সেটা ঈশ্বরেরও কৃপা প্রয়োজন। আর নিজের চেষ্টাটা 100%-এর মধ্যে 99% নিজের প্রচেষ্টা, আর 1% অলমাইটি গড। কেউ যদি পার্সেন্টেজ কমাতে চাও, 90% 10% করতে পারো। জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে সেই সব নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলো, মনকে নিয়ন্ত্রণ করো। হাল ছেড়ো না বন্ধু, মনকে কন্ট্রোল করলেই জিত হবে। আমার মন খুব চঞ্চল, আমি মনকে কন্ট্রোল করার জন্য ইউটিউব চ্যানেলটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো, মনটা ভালো থাকবে। এটাই ইউটিউব চ্যানেল মানে, আমার এই চ্যানেল নয় যে লাখ সাবস্ক্রাইবার করে দিন, আমি তোমাদের জন্য বিজ্ঞাপন দিচ্ছি, এত টাকা ফ্রি অফার, 4-5 মিলে একটা বড় বিল্ডিং বা লজ ভাড়া করে, বড় একটা রিসোর্ট ভাড়া করে, আমার লাখ স্টুডেন্ট নেই যে আমার এত দামি আমি লোক নয়। আমি একদম সাধারণ মানুষ, ছোটোখাটো একটা কাজ করি, আমি একটা পড়াশোনা করেছি, সেটা জানি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খবর এলে তোমাদের শেয়ার করি। আজ কেউ দুর্বল হয়ে পড়লে, ঝড়ঝাপটায় কোনো গাছ শুয়ে পড়লে, সেই গাছটাকে তুলে লাঠি দিয়ে বেঁধে স্ট্যান্ড করে তাদেরকে বড় করার দায়িত্ব আমার। তো এটাই আমার স্বপ্ন। আমার বাবাও এটা করতেন এবং মারা গেছেন, এবং সমাজসেবামূলক কাজ এরকম করেই মারা গেছেন। তার রক্ত আমার শরীরে আছে, আমি সেইভাবে এগিয়ে যাব। কে আমাকে কিছু করতে চায়, গালাগালি করতে চায়, সরাসরি আমার সাথে দেখা করবে। আমার ফোন নম্বর দেওয়া আছে, বাড়ির ঠিকানা দেওয়া আছে। যদি সাহস থাকে কমেন্ট না করে সরাসরি আমার সামনে চলে আসবে। ইউটিউবে কমেন্ট করবে না, কমেন্ট করে গালাগাল না করে আমার সামনে এসে গালাগাল করবে, বা আমার এলাকায় চলে আসবে, বা আমি যদি বলি কোনো এলাকায় যেতে হবে তো আমি যাব, দেখিয়ে দেবো কমেন্ট করা, গালাগাল করাটা কেমন ধরনের ব্যক্তি, আমি তার শেষটা দেখিয়ে দেবো। এমন জায়গায় সে চলে যাবে সারা জীবনেও সভ্যতার আলো দেখতে পাবে না। তাই মানুষদেরকে কাটি করা বন্ধ করে নিজের বাবা মা, নিজের পরিবারকে দেখো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর যারা আমাকে ভালোবাসো তারা তো ভালোই বাসো, অনেক ভালো ভালো কমেন্ট আমি পাই, সবার কাছে আমি কৃতজ্ঞ।